আসসালামু আলাইকুম। চলুন জানি মানুষের শারীরিক গঠন এবং মানুষের আসলে সবকিছু কিভাবে কাজ করে সেই বিষয়ে আমরা একটা সাধারণ আলোচনা করি। সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন পরমাণু কি, তারপর অণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এগুলো কিন্তু আমরা জানি, তাই না? এই পরমাণু, অণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, ইলেকট্রন, তারপরে হচ্ছে কণা, কোয়ার্ক এগুলো মানবদেহ সম্পর্কে জানার জন্য একদম একটা মানে বেসিক একটা বিষয়। আচ্ছা, আমরা যদি পরমাণু সম্পর্কে আলোচনা করি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে অনেকগুলো মৌলিক পদার্থ বা পরমাণু মিলে যেটা হচ্ছে গঠন করা, সেটাকে বলা হইতেছে হচ্ছে অণু। যেমন হাইড্রোজেন একটা হচ্ছে কি পরমাণু। এখন দুইটা হাইড্রোজেন যদি একত্র হয়ে একটা জায়গায় যুক্তবদ্ধ হয়ে থাকে, মানে একটা জায়গায় লাগানো অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে অণু। তো সেমভাবে মৌলিক পদার্থ হচ্ছে মৌলের ক্ষুদ্রতম একক, যাকে আর ভাঙানো যায় না। আর যৌগিক পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ মিলে যেগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে বলতেছি আমরা যৌগিক পদার্থ। আর ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে ওই যে বিদ্যুৎ চালনা করার সময় বলি না যে হচ্ছে কারেন্ট আসতে যাচ্ছে, তো এই বিষয়টাকে আমরা হচ্ছে সাধারণত ওখানে কি হয় যে ইলেকট্রন তৈরি হয়। তো ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ যুক্ত একটা মানে কণা বলা যেতে পারে, যেটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় থাকে। এটাকে আবার যদি আমরা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। মূলত ইলেকট্রন হচ্ছে মানে যে একটা পরমাণুর ভিতরে, মানে যে আমরা যে হাইড্রোজেন বললাম, নাইট্রোজেন, পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে এগুলোকে বলা হতেছে পরমাণু, তাই না? ওই পরমাণুতে চারপাশে যে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত যে কণা থাকে তাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন। আর কণা কাকে বলতেছি, এটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ বা মৌলিক উপাদান, যাকে আর ভাঙানো যায় না, তাকে বলা হয়েছে হচ্ছে কণা। আর কণা আবার হচ্ছে অনেক কিছু নিয়ে তৈরি, যেমন হচ্ছে কোয়ার্ক, ইলেকট্রন, ফোটন, হিগস বোসন, আলফা কণা, বিটা কণা, গামা কণা, এরকম আমরা অনেক ধরনের কণা সম্পর্কে জানতে পারি। তারপরে আসি হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক কি একটা মৌলিক কণা যার নিজস্ব কোনো গঠন নাই, এর হচ্ছে 6টা স্বাদ আর 3টা রং আছে। তাহলে এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে কোয়ার্ক। এখন আসি যে এগুলোর সাথে আসলে মানুষের সম্পর্কটাকে, আমরা যে পরমাণু, অণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আলোচনা করলাম, এগুলোর সাথে আসলে মানুষের কোনো সম্পর্ক আছে কি না। দেখেন, মানুষ আমরা মানে যে গঠন করা হইতেছে, মানুষের হচ্ছে একদম ক্ষুদ্রতম যে একক, মানে যা দিয়ে মানুষ তৈরি হইতেছে সেটাকে আমরা কি বলতেছি, কোষ, তাই না? এই কোষের মধ্যে আবার কি থাকতেছে, মানে মানব দেহ যেটা আছে এটা কিন্তু হচ্ছে 37 ট্রিলিয়ন। আমরা এই যে দেখেন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, মানে হচ্ছে 10 লাখে হইতেছে কি 1 মিলিয়ন, তারপরে হচ্ছে 100 বা 1000 কোটিতে সম্ভবত 1 বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। তার মানে বুঝতেছেন কতগুলো, একটা মানুষকে এত টুকরা করা যাবে, 37 ট্রিলিয়ন, এতগুলো কোষ নিয়ে একটা মানবদেহ সাধারণত গঠিত, মানে প্রায় এতগুলো। তাহলে দেখেন ওই যে কোষ যেগুলো আছে, সে কোষগুলো আবার কিনে গঠিত নিউক্লিয়াস নিয়ে। আমরা একটু যেটা বললাম যে পরমাণুর আবার নিউক্লিয়াস থাকে, ওই যে রাদারফোর্ড বোর পরমাণু মডেল তিনি যেগুলো দিয়ে গেছেন, ওখানে তিনি বলে গেছেন যে হচ্ছে নিউক্লিয়াস থাকবে পরমাণুর অভ্যন্তরে, অবশ্যই একটা আলফা কণা বিস্ফোরণের মাধ্যমে যে পরীক্ষাটা করছে। তাহলে ওই যে দেখেন কোষ যেগুলোকে বলতেছি আমরা, কোষের ভিতরে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সেল মেমব্রেন থাকবে, মানে কোষ যেটা আছে তার বাইরে তো একটা ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকা লাগবে। তো এই বিষয়টা সম্পূর্ণ মিলে একটা কী গঠন হচ্ছে, কোষ গঠিত হচ্ছে। তাহলে এখন এর পরের বিষয়ে আসি, আমরা বলি হচ্ছে কি টিস্যু। টিস্যু আবার কি, এই যে 37 ট্রিলিয়ন যেটা বললাম আমরা, ওই টিস্যুগুলো দিয়ে গঠন হইতেছে কি, ওই কোষগুলো দিয়ে গঠন হইতেছে কি টিস্যু। এখন এই টিস্যু আবার আছে হচ্ছে কয়েক ধরনের, যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু, ঠিক আছে? এই টিস্যুগুলো এক একটা হচ্ছে মানে পুরা শরীর আবার অঙ্গ গঠন করতেছে। যেমন আমাদের হচ্ছে হার্ট, তারপরে কিডনি, ফুসফুস, তারপরে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, এই যে অঙ্গ যেগুলো আছে, হাত পা, ঠিক আছে, যে মুখ, দাঁত, নাক, কান, চোখ, এই যে বিভিন্ন ধরনের অঙ্গ যেগুলো আছে, এই অঙ্গগুলো আবার কী দিয়ে গঠিত হচ্ছে, টিস্যু দিয়ে। টিস্যু আবার কী দিয়ে গঠন হইতেছে, কোষ দিয়ে, ঠিক আছে? এই যে অঙ্গগুলো গঠন করা হইলো, এই অঙ্গগুলো মানে হচ্ছে টিস্যু, তারপরে হচ্ছে কোষ, মানে কোষ থেকে গঠন হলে টিস্যু, টিস্যু থেকে গঠন হলো অঙ্গ। এখন ওই অঙ্গগুলো নির্দিষ্ট কোনো কাজ করা লাগবে, তাই না? যে অঙ্গগুলো যা গঠন করে রাখলাম হয়ে গেলো এমন তো না। যেমন আমরা হচ্ছে যেমন ওই যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস বা কোনো একটা তৈরি, যেমন মোবাইল তৈরি করলাম, মোবাইল তৈরি করে বা তাতে কোনো সফটওয়্যার দিলাম না বা কোনো কিছু দিলাম না, কাজ তো করবে না, তাই না?
এখন এই সফটওয়্যার বা হচ্ছে মোবাইল কাজ করার জন্য সেখানে তো কিছু মানে বিভিন্ন ধরনের কোড টোড দিয়ে তারপরে কাজ করাইতে হবে। তো সেমভাবে এই যে অঙ্গ যেগুলো কাজগুলো করবে, কাজগুলো করার যে প্রক্রিয়া সেটাকে বলা হইতেছে কি অঙ্গতন্ত্র। মানে এই অঙ্গগুলো কি ধরনের কাজগুলো করবে সেগুলোকে বলা হইতেছে কি অঙ্গতন্ত্র। এখন দেখেন মানবদেহে কিন্তু হাড় আছে কয়টা, 206টা। আর পেশি ছোটো বাচ্চাদের যদিও বেশি থাকে, 200 সম্ভবত 32টা থাকে, সেগুলো পরবর্তীতে হচ্ছে 206টা হয়ে যায়। আর পেশি হচ্ছে প্লাস 600 প্লাসের মধ্যে পেশি আছে মানবদেহের, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে গ্লুটিয়াস মাসেল, তারপরে হচ্ছে এই যে বাইসেপস, ট্রাইসেপস, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিমোরাস আছে, তারপরে হচ্ছে টিবিয়াল, অনেক ধরনের আর কি মাসেল আছে আর কি মানুষের শরীরে। তো এই যে দেখেন এখন অঙ্গতন্ত্র নিয়ে যে বিষয়টা আমরা বলতেছি, যে বিভিন্ন ধরনের যে অঙ্গতন্ত্র আছে এগুলোর মধ্যে আসলে কী কী আছে, যেমন স্কেলিটাল সিস্টেম, মানে এই যে অঙ্গতন্ত্র, এই অঙ্গগুলো হচ্ছে সবগুলো একত্রিত হয়ে বা কয়েকটা অঙ্গ একত্রিত হয়ে যে ধরনের কাজ বা ফাংশন করতেছে শরীরের জন্য সেগুলোকে আমরা কি বলতেছি অঙ্গতন্ত্র। এখন এই অঙ্গতন্ত্রগুলো কী কী আছে, যেমন কী কী ধরনের কাজ করে থাকে, যেমন স্কেলিটাল সিস্টেম আমরা একটু আগে যেটা বললাম যে হাড় গঠন করে, মানবদেহের যে 206টা হাড়, এগুলো হচ্ছে এক একটা হাড় এক এক ধরনের কাজ করে থাকে, ঠিক আছে। আমরা যখন এক্স রে করি তখন ওই যে স্কেলিটাল সিস্টেম বা একটা হাড় কীভাবে কাজ করে বা সে হাড়ের কোনো ফ্র্যাকচার আছে কি না সেই বিষয়গুলো আমরা দেখতে পারি একটা এক্স রে করার মাধ্যমে। আচ্ছা, তাহলে স্কেলিটাল সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে হাড়ের অবস্থানগুলো মানে হাড় কী ধরনের ফাংশন করে সেই বিষয়টা আমরা জানতে পারি, যে মানে ওই সিস্টেমটাকে বলা হয়েছে কি স্কেলিটাল সিস্টেম, ঠিক আছে। যেমন এই যে হাতের টিবিয়া, ফিবুলা, তারপরে এই যে মুখমণ্ডলের অনেকগুলো অস্থি আছে, তারপরে এই স্কেলিটাল সিস্টেম মাথায় যেগুলো আছে, ঠিক আছে। তারপরে এই যে এদিক দিয়ে ক্লাভিকল, এই যে বুকের যে এই জায়গাটাতে প্রায় হচ্ছে 12 জোড়া পরশুকা থাকে, তারপর মেরুদণ্ড পুরো একটা হাড় থাকে, ওখানে আবার স্পাইনাল কর্ডগুলো থাকতেছে। তো এই যে বিষয়গুলো অনেকগুলো হাড় মিলায় যে সিস্টেমটা গঠন করা হয়েছে সেটাকে বলা হয়েছে কি স্কেলিটাল সিস্টেম। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে কি মাসকুলার সিস্টেম, মাসকুলার বা মাসেল, মানে অনেকগুলো পেশি একত্রিত হয়ে যে সিস্টেমটা কাজ করে, ঠিক আছে। যেমন একটাকে বললাম বাইসেপস, ট্রাইসেপস, এগুলোকে বলা হইতেছে কি মাসকুলার টিস্যু বা মাসকুলার সিস্টেম। এরপরে আসি যে নার্ভাস সিস্টেম। দেখেন আমাদের হচ্ছে পায়ে যদি একটা মানে মশাও কামড় দেয় সেটা কিন্তু সাথে সাথে কী হয়, ব্রেনে সিগন্যাল হয়, ধাপ করে চান মারি আর হচ্ছে মশাটা মরে যায়। তাহলে এই যে বিষয়টা দেখেন, মানে পায়ে কামড় দিল আর মাথায় ব্রেনে সিগন্যাল দিল, তখন হাতকে কী করতেছে, হাত হচ্ছে ওখানে চলে যাইতেছে। তাহলে এই যে পুরা যে ফাংশনটা করার জন্য অবশ্যই কোনো না কোনো বিষয় থাকবে, এটাকে বলা হয়েছে কি নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমগুলো মানবদেহে মানে অনেকগুলো নার্ভাস সিস্টেম আছে। আমি ছবিতে ওইটা দেখেন, এখানে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কতগুলো মানে রক্তনালী, যেমন মানবদেহের যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনেকগুলো রক্তনালী বিস্তৃত। তো সেমভাবে একইভাবে যে নার্ভাস সিস্টেম যেটা মানে মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো সূক্ষ্ম জালিকার মাধ্যমে পুরা সিস্টেমটা গঠিত, মানে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ব্রেনে সেটা সিগন্যাল দেয়, মানে ভালো অনুভূতি, খারাপ অনুভূতি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে পাই আর কি নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তো এই নার্ভাস সিস্টেমের মধ্যে থাকতেছে হচ্ছে স্নায়ু, মস্তিষ্ক, মেরুদণ্ড, এগুলো হচ্ছে নার্ভাস সিস্টেমের অংশ। এরপরে আসেন হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম কি বলতেছে, যেমন হচ্ছে হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ড হচ্ছে ডাব লাভ এই ধরনের শব্দ করে, তাই না। যে হৃৎপিণ্ডে যখন হচ্ছে হার্টের হচ্ছে কী হয়, একবার সংকোচন হয় একবার প্রসারণ হয়, মানে রক্তটা একবার হচ্ছে ভিতরে চলে যায়, সেখান থেকে আবার পাম্প করে পুরো শরীরে ছড়াইয়া দেয়। তাহলে এই যে প্রক্রিয়াটা মানে হার্টে যে রক্তগুলো হচ্ছে কি হয় জমা হইতেছে, সেগুলোকে আবার কি করতেছে প্রক্রিয়া যেটা আছে, তো ওর মধ্য দিয়ে কি হইতেছে যে হার্ট কাজ করতেছে, তাই না। তো এই যে সিস্টেমটা এটাকে বলা হয়েছে কি সার্কুলেটরি সিস্টেম বা হৃৎপিণ্ড, রক্তনালী, মানে মানবদেহের যে মাথা থেকে পা পর্যন্ত যে রক্তগুলো যে বহন করা হইতেছে যে নালীগুলোর মাধ্যমে, এগুলোকে বলা হয়েছে কি সার্কুলেটরি সিস্টেম। এরপরে আসেন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। দেখেন আমরা এই যে শ্বাস নিচ্ছি, তাই না, যে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, তারপরে আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এর কিন্তু নির্দিষ্ট একটা আবার হচ্ছে এই যে এখান থেকে একটা হচ্ছে শ্বাসনালী আছে, যে শ্বাসনালীটা এই যে ফুসফুসের যে দুইটা লোব, ওই লোবের মধ্য দিয়ে বাম ফুসফুস ডান ফুসফুসের ওখানে আবার থাকে, ওই যে সিস্টেমটা কাজ করে সেটাকে বলি আমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ ফুসফুস, শ্বাসনালী এগুলোর মধ্যে দিয়ে আসে। যখন আমরা যখন খাদ্য গ্রহণ করি, দেখেন এখানে কিন্তু দুইটা নালী আছে, একটা হচ্ছে খাদ্যনালী যেটা হচ্ছে পাকস্থলী পর্যন্ত চলে গেছে, আর একটা হচ্ছে শ্বাসনালী। এই খাদ্যনালী আর পাকস্থলী নালীর মধ্যে একটা হচ্ছে এই যে কপাটিকের মতো একটা অংশ আছে, যে যখন আমরা খাবার গ্রহণ করি তখন হচ্ছে কি করে এই শ্বাসনালীটা বন্ধ করে দেয় আর খাবারটা হচ্ছে নিচ দিয়ে চলে যায়, মানে যখন খাবার দিয়ে গ্রহণ করি
খাবারটা হচ্ছে এক পাশ দিয়ে চলে যায় আর একটাকে বন্ধ করে দেয়। তো এই যে সিস্টেমটা, এটাকে বলা হয়েছে কি রেসপিরেটরি সিস্টেম। এখন এরপরে আসি ডাইজেস্টিভ সিস্টেম। আমরা যে খাবারটাকে খাচ্ছি সেটাকে তো আবার হজম করা লাগবে, তাই না? এই হজম যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটাকে বলা হয়েছে কি ডাইজেস্টিভ সিস্টেম। এর মধ্যে কাজ করে কি, যেমন হচ্ছে মুখ এবারে যে লালা যখন থেকে আসে, মানে খাবারের স্বাদ গন্ধ, ওই ভালো স্বাদ হলে দেখা যাচ্ছে কি মানে গন্ধ যদি নাকে চলে আসে তাহলে মনে হয় খাবারটা ভালো লাগবে। তো এই যে প্রক্রিয়া থেকে এখান থেকে শুরু হয় হচ্ছে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম অংশ। তারপরে সেটা পাকস্থলীতে গিয়ে শেষ হয়। প্রক্রিয়ার মধ্যে হচ্ছে দাঁত, আমরা কতটা চিবাবো, চিবানোর ফলে যত ছোট হবে, ছোট হওয়ার ফলে ওখান থেকে আবার হচ্ছে যে লালা তারপর ওখান থেকে আবার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত হয়ে সেটা হচ্ছে একদম পাকস্থলী পর্যন্ত চলে যায়, ঠিক আছে? একদম যত ছোটো ছোটো আমরা হচ্ছে আকারে তৈরি করব তত খাবারটা হচ্ছে হজম হইতে সুবিধা হবে। এরপরে আসি যে এক্সক্রিটরি সিস্টেম। আমরা যে খাবারটা যে খাইলাম, এখন খাবারের মধ্যে পুরোটাই তো শরীরের উপযোগী হিসাবে থাকে না। যেমন আমরা যখন বিভিন্ন ধরনের খাবার খাই, খাবারের মধ্যে অনেক ধরনের ডাস্ট থাকে বা অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াগুলো থাকে। এখন পুরোটাই যদি রক্তের সাথে যদি মিশে যাইতো, তাই না, তখন কিন্তু আমাদের রক্তটা দূষিত হয়ে যাইতো। রক্তটা দূষিত হয়ে যেয়ে তাহলে কি হইতো, আমরা কিন্তু মানে ভালোভাবে বাঁচতে পারতাম না। তো এই যে খাবারটার মধ্যে অতিরিক্ত যে মানে হচ্ছে বর্জ্য যেগুলো থাকে এগুলো তো একবার বের করে দিতে হবে। মানে যে ধরনের ময়লা বা ডাস্ট বা যে শরীরের মধ্যে যেগুলো ঢুকে যাচ্ছে অতিরিক্ত হিসাবে, বা আমরা যে রাসায়নিক ব্যবহার করি এ ধরনের অনেক কিছু, যদিও মানে পুরোটাই হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কি রক্তনালীর সাথে মানে কিডনি পুরোটা ফাংশন করতে পারতেছে না, সেক্ষেত্রে কিডনি সমস্যা হয়ে যাবে, ডায়ালাইসিস করতে হয়। তো ওই জায়গাটাতে দেখেন আমরা যে খাবারগুলো খাইতেছি ওটা কিন্তু আবার বর্জ্য হিসেবে বের করা লাগবে। তো বের করার জন্য যে অংশটা কাজ করে সেটাকে বলা হচ্ছে কি এক্সক্রিটরি সিস্টেম। আর এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কাজ করে কি কিডনি, মূত্রাশয়। এরপরে আসেন এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম আমরা কাকে বলতেছি, যেমন হরমোন আমাদের শরীরের, মানে আমরা কোন কাজগুলো আমাদের হচ্ছে করতে হবে বা মস্তিষ্ক যে ডিসিশনগুলো নিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে মানে গলগণ্ড হবে কি না, বা মানুষের কোনো রোগে ভুগবে কি না, এই যে সিদ্ধান্তগুলো যে মানুষ যে মস্তিষ্কের মধ্যে নিতেছে, এটা পুরোটাই হচ্ছে কি হরমোন নিঃসরণ। মানে কোন ধরনের হরমোন নিঃসরণ হচ্ছে মানবদেহের শরীর থেকে তার উপর ভিত্তি করে মানুষের সিদ্ধান্তগুলো নিতে পারে বা ওই ধরনের চিন্তাগুলো করতে পারে আর কি। তাহলে এই যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে কি এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোনাল যে অ্যাক্টিভিটি বা এন্ডোক্রাইন সিস্টেম। এরপরে আসেন হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ মানে নতুন যে প্রজন্ম যেটা আসবে, নতুন প্রজন্ম আসার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে আসেন ইন্টিগুমেন্টারি সিস্টেম, মানে আমাদের যে হচ্ছে বাহিরের আবরণ দেখেন, মানে ওই যে অঙ্গ প্রত্যঙ্গ কোষ এগুলোকে তো আবার বাহির থেকে আবরণ দিয়ে থাকা লাগবে। তাছাড়া দেখেন আমরা যে বাইরে যখন পরিবেশে চলাফেরা করতেছি, ওই পরিবেশে চলাফেরা করার সময় আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ডাস্ট থেকে শুরু করে অনেক ধরনের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এখন এই শরীরে প্রবেশ করা থেকে মানে বাধা তো দেওয়া লাগবে। এখন এই বাধা যেগুলোকে দেয় সেগুলোকে আমরা বলতেছি, যে সিস্টেমটা কাজ করে এটাকে বলতেছি আমরা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। এই বাধা দেওয়ার জন্য কাজ করে হচ্ছে ত্বক, তারপরে হচ্ছে নখ, তারপরে হচ্ছে চুল। এই জিনিসগুলো আমাদের শরীরকে বিভিন্নভাবে সুরক্ষা দেয়, যাতে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ডাস্ট বা অন্য জিনিসগুলো যাতে শরীরে সরাসরি প্রবেশ করতে না পারে, বাইরের আবরণ থেকে রক্ষা করে। যেমন আমাদের ইলেকট্রনিক্সের ক্যাসিং, যেটাকে ইলেকট্রনিক্স থেকে যেমন মানে সারভাইভ করে, তো সেমভাবে বলা যায়। বা যে ডিমের যে হচ্ছে খোলস, যেটাকে ডিমের ভিতরের অভ্যন্তরীণ অংশগুলোকে রক্ষা করে, তো সেমভাবে আমাদের হচ্ছে মানব দেহের যে ত্বক, নখ, চুল, এই জিনিসগুলো এভাবে হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম বা এগুলো হচ্ছে মানব দেহকে রক্ষা করে আর কি। তারপরে লিম্ফ্যাটিক অথবা ইমিউন যে সিস্টেম যেটা আছে, মানে মানব দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানুষের তো হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে, এই রোগগুলো থেকে তো প্রতিরোধের একটা হচ্ছে বিষয় থাকা লাগবে। এই রোগ প্রতিরোধের যে সিস্টেম কাজ করে সেটাকে বলা হয়েছে কি ইন্টিগুমেন্টারি সিস্টেম, ইমিউন সিস্টেম বা লিম্ফ্যাটিক সিস্টেম। এই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে কি মানে কাজটা কি রোগ প্রতিরোধ করে, মানে আমাদের যে ভাইরাস যেটা আসবে, ব্যাকটেরিয়া যখন শরীরকে আক্রমণ করবে, ওই আক্রমণের বিপরীতে যে আক্রমণগুলো শরীরের মধ্যে থেকে যে হচ্ছে মানে যে পাওয়ার হোল্ড করে থাকবে যেগুলো, সেটাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম বা লিম্ফ্যাটিক সিস্টেম। বা যে শ্বেত রক্তকণিকা, শরীরের মধ্যে শ্বেত রক্তকণিকা কী করে রোগ প্রতিরোধে সাহায্য করে। যেমন ধরেন আমাদের শরীরের যখন জ্বর হয়ে যায়, মানে জ্বর হলে কি হয় যে পুরো শরীরটা হিট হয়ে যায়, হিট হয়ে কী হয়ে যায় যে ভাইরাস, যেমন দেখেন
আমরা যখন হচ্ছে চুলায় কোনো কিছু জাল দিই না, মানে আমরা যে সিদ্ধ করে খাই বা খাবারটাকে যে রান্না করে খাইতে হয়, সিদ্ধ করলে কী হয়, ব্যাকটেরিয়াগুলো মরে যায়, তাই না? তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা তাপমাত্রা চলে আসে, সাথে সাথে ওখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তো সেমভাবে শরীরের মধ্যে এমন কিছু মানে ভাইরাস ব্যাকটেরিয়া বা এমন কিছু যেটা হচ্ছে শরীর আসলে চিন্তা পারতেছে না যে এর সাথে আসলে কোন ধরনের আচরণটা করা লাগবে। তো সেই সময় কি করে, শরীরটা হঠাৎ করে গরম হয়ে যায়, শরীরটা কী হয়ে যায়, জ্বর হয়ে যায়, ঠিক আছে? ওই যে মানে বাধা প্রদান করার জন্য বা ওই যে ওটার বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য শরীরটা হঠাৎ করে হিট হয়ে যায় এবং শরীরের কি হয়ে যায় যে ওর বিরুদ্ধে একটা প্রতিরোধ সিস্টেম তৈরি করতে চেষ্টা করে। তো এই জন্য হচ্ছে শরীরটা তখন সে সময়টায় যখন জ্বর হয়, মানে ওই সময়টা হচ্ছে শরীরের হিট হয়ে যায় আর কি। তো এই গেল মোটামুটি আকারে আমাদের শরীরের যে মানে পুরা মানবদেহের যে অঙ্গ যেগুলো আছে এগুলো নিয়ে মোটামুটি আলোচনা। এছাড়াও আরও অনেক বিষয় যেমন লিভার, তারপরে হচ্ছে যে শ্বাসনালী, রক্তনালী, এগুলো আসলে কীভাবে কী কাজ করে, অনেক বিষয় সামনে আসবে আর কি। আমরা চেষ্টা করব যে ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে।